সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা দেখব ক্রস গুণনের বাকি অল্প একটু ছিল সেটুকু, আর বাকিটুকু ভেক্টর ব্যবকলন। তো ক্রস গুণনে আমরা দেখেছিলাম এ ক্রস বি সমান সমান ইটা ক্যাপ এ বি সাইন থিটা ভেক্টর চ্যাপ্টারে ক্রস প্রোডাক্ট। এ ক্রস বি এর মডুলাস সমান ইকুয়াল টু এ বি সাইন থিটা। এর দিক ডানহাতি স্ক্রু নিয়মের সাহায্যে আমরা পেয়েছিলাম, আগের দেখিয়েছিলাম। এ ক্রস বি এখান থেকে লম্ব একক ভেক্টর ইটা ক্যাপ সমান পেয়েছিলাম এ ক্রস বি বাই এ ক্রস বি এর মডুলাস। এর দিক উপরের দিকে হতে পারে, নিচের দিকে হতে পারে, আমরা দেখেছিলাম। তারপর দেখেছিলাম এ ক্রস বি পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত এ ক্রস বি সমান 0 ইকুয়াল টু 0। যদি এ আর বি ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হয়, তাহলে অর্থাৎ এদের মধ্যবর্তী কোণ থিটা ইকুয়াল টু 0। এ এবং বি এদের মধ্যবর্তী কোণ থিটা, এই থিটার মান 0, অর্থাৎ ভেক্টর দ্বয় পরস্পর একই দিকে বা সমান্তরাল যদি থাকে এ ক্রস বি সমান 0। এ ক্রস বি বের করব কি করে? এ ক্রস বি দুটো ভেক্টরের নির্ণায়ক পদ্ধতিতে আই জে কে, এ ভেক্টরের আই এর সহগ এ এক্স, এ ওয়াই, জে এর সহগ এ জেড, বি এক্স, বি ওয়াই, বি জেড। এখান থেকে আমরা দুটো ভেক্টর ক্রস গুণনের মান বের করতে পারি। ক্রস গুণনের মান এখানে বসিয়ে দিয়ে মান বের করে লম্ব একক ভেক্টরের মান প্রতিটা সূত্র সাহায্যে আমরা অবগত পারব। ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল যদি হয়, তাহলে এখান থেকে আরেকটা কন্ডিশন আমরা পেতে পারি। নির্ণায়ক করে কি পাই? ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হতে গেলে এক্স বাই বি এক্স ইজ ইকুয়াল টু এ ওয়াই বাই বি ওয়াই ইজ ইকুয়াল টু এ জেড বাই বি জেড সমান্তরাল হওয়ার শর্ত। তিনটি ভেক্টর একই সমতলে অবস্থান করে, অর্থাৎ দুটো ভেক্টর নিয়ে আমরা দেখেছি। এবার যদি তিনটি ভেক্টর হয়, তিনটি ভেক্টর দিয়ে যদি আয়তাকার ঘনবস্তু হয়, অর্থাৎ প্যারালেলোপাইড আয়তাকার ঘনবস্তু যদি হয়, তাহলে তিনটি বাহু যদি এ বি সি হয়, এ বি এবং সি তিনটি ভেক্টর যদি হয়, তাহলে এই তিনটি ভেক্টর দ্বারা গঠিত আয়তাকার ঘনবস্তুর আয়তন নির্ণয়ের সূত্র এ ডট বি ক্রস সি, এর আয়তন ভি সমান সমান এ ক্রস বি ক্রস সি। প্রথমে আমাদের বি ক্রস সি নির্ণয় পদ্ধতিতে করতে হবে, তারপরে এর সাথে ডট গুণনের বিধি অনুসারে এক্স বি এক্স, এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড অনুসারে করতে হবে। তো এখন আমাদের এটা করে দুটো স্টেপ না করে আমরা যদি একবারে করলে আই জে কে আর লাগলো না, এ এক্স এ ওয়াই এ জেড, বি এক্স বি ওয়াই বি জেড, সি এক্স সি ওয়াই সি জেড, এইটা দিয়ে নির্ণয় পদ্ধতি একবারে করলে আয়তন আমরা পেয়ে যাব। এই আয়তন করে যদি আমরা, এটা শেষ আয়তন নির্ণয় সূত্র। এবার এই মানটা যদি আমরা 0 পাই, অর্থাৎ আয়তন যদি ভি ইকুয়াল টু 0 হয়, অর্থাৎ ভি এখানে এটা স্কেলার প্রোডাক্ট, আয়তন স্কেলার রাশি এখানে পাবো। এইটা দুটো ক্রস করলে পাবো ক্রস ভেক্টর রাশি, সেটার সাথে এটার স্কেলার গুণন করলে ডট গুণন আছে যেটা স্কেলার রাশি পাবো। যদি আয়তন এবার 0 হয়ে যায়, তাহলে এটা কোনো আয়তন সৃষ্টি, আয়তাকার ঘনবস্তুর আয়তন 0, অর্থাৎ তিনটি ভেক্টর একই সমতলে অবস্থিত, একই সমতলে, অর্থাৎ এরা কোপ্লানার ভেক্টরস এ বি সি
ABC এই তিনটি ভেক্টরই, আর কোপ্লানার সমতলীয় ভেক্টর। সমতলীয় ভেক্টর এই মোটামুটি আমরা দেখলাম। এবার আমরা দেখি ভেক্টর ব্যবকলন। ভেক্টর ব্যবকলনে মনে করি একটু বলি, ভেক্টর রাশি সাধারণত স্কেলার রাশি, এটা ডিডি টি অফ এক্স এরকম, এটা স্কেলার ব্যবকলন। ভেক্টর রাশি ব্যবকলন কি করে আমরা দেখব। ধরে নিলাম আর একটি ভেক্টর, আর ভেক্টরটাই ইজ ফাংশন অফ ইউ। এই ভেক্টরটাকে যদি আমরা চেঞ্জ করি, আর ভেক্টরটা ইউ প্লাস ডেল ইউ পরিমাণ বৃদ্ধি করলাম আর ভেক্টরটা, তাহলে এইটুক হলো, এর দিক হচ্ছে এদিকে, এটা এটা হচ্ছে ডেল আর। ডেল আর সমান সমান এটা প্লাস এটা সমান এইটে, তাহলে এটা ফাংশন এটুকু দিলাম আর অফ আর ইজ ফাংশন অফ আর ভেক্টর আর ইজ ফাংশন অফ ইউ প্লাস ডেল্টা ইউ। তাহলে এটা ডেল আর সমান সমান ডেল আর সমান সমান ডেল্টা আর সমান সমান এটা মাইনাস এটা আর অফ ইউ প্লাস ডেল ইউ মাইনাস আর অফ ইউ। তাহলে ইউ এর সাপেক্ষে তাহলে ডেল্টা আর সমান সমান আমরা পেলাম আর অফ ইউ প্লাস ডেল ইউ সামান্য। তাহলে ডেল্টা ইউ দিয়ে যদি ভাগ করে দেই, উভয় পাশে ভাগ করে দিলাম, তারপরে লিমিটিং ভ্যালু নিলাম, লিমিট ডেল ইউ টেন্ডস টু 0 ডেল আর বাই ডেল ইউ, এই পাশেও নিলাম লিমিট ডেল্টা ইউ টেন্ডস টু 0 আর অফ এটা বসিয়ে দিলাম আর অফ ইউ প্লাস ডেল ইউ মাইনাস আর অফ ইউ ডিভাইডেড বাই ডেল ইউ। এইটুকু আমরা বলতেছি ইউ এর সাপেক্ষে আর এর বৃদ্ধি হার ডিডি ইউ অফ আর। এটা এটা ম্যাথমেটিক্সে আমরা মূল নিয়মে অন্তরক সহগ যেখানে আমরা দেখেছিলাম সেটা, এটা ইউ এর সাপেক্ষে আর এর বৃদ্ধি হার। এইটা মানে এটা লিমিট ডেল ইউ টেন্ডস টু 0 ডেল্টা আর বাই ডেল্টা ইউ। এইটুকু মানে এটা ইউ এর সাপেক্ষে আর এর বৃদ্ধি হার। ঠিক তেমনি ডিডি ইউ অফ যদি ছোট হাতের আর ধরি, ডিডি টি অফ ছোট হাতের আর যদি দেখি, এটুকু আমরা বলবো সময়ের সাপেক্ষে অবস্থান ভেক্টরের বৃদ্ধির হার। এইটুকু হচ্ছে এটা আমরা এরপরে যে অধ্যায়টা আমরা শুরু করবো সেখানেও এটা কাজে লাগবে, একই সাথে হয়ে যাবে। এটাকে আমরা লিখতে পারি লিমিট ডেল টি টেন্ডস টু 0 ডেল্টা আর বাই ডেল্টা টি। অর্থাৎ সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে অবস্থান ভেক্টরের পরিবর্তনের হার, অর্থাৎ অবস্থান ভেক্টরের পরিবর্তনকে সময় দিয়ে ভাগ করলে আমরা অবস্থান ভেক্টরের সময় সাপেক্ষে অবস্থান ভেক্টর বৃদ্ধির হার পরিবর্তন হার, এটুকু আমরা বলবো বেগ। তাহলে ভি সমান সমান ডিডিটি অফ আর। এবার বি ভেক্টর রাশিমালা আমরা জানি ভি এক্স আই প্লাস ভি ওয়াই জে প্লাস ভি জেড কে আর এবার একটু আমরা মুছে ফেলি। ডিডিটি অফ আর সমান সমান এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। তাহলে এটা যদি গুণ করে দিই ডিডিটি অফ এক্স আই ডিডিটি অফ ওয়াই জে ডিডিটি অফ জেড কে। তাহলে এই সহগ সমীকৃত যদি উভয় পাশ থেকে করি, অর্থাৎ এই পাশে আই এর সহগ বি এক্স, এই পাশে আই এর সহগ ডিডিটি অফ এক্স, তাহলে উভয় পক্ষে যদি সহগটা সমীকৃত করে দিই তাহলে বি এক্স সমান সমান আসবে ডিডিটি অফ এক্স, ভি ওয়াই সমান আসবে ভি ওয়াই সমান সমান আসবে ডিডিটি অফ ওয়াই, ভি জেড সমান সমান আসবে ডিডিটি অফ জেড। এইগুলো সবই ভি ভেক্টরের, এই যে বি ভেক্টর থেকে আসছে, বি ভেক্টরের উপাংশ, এক্স অক্ষ বরাবর উপাংশ বি এক্স সমান ডিডিটি অফ এক্স, বি ওয়াই সমান ডিডিটি অফ ওয়াই, বি জেড সমান ডিডিটি অফ জেড, বি ভেক্টরের উপাংশ। এরকম ভাবে প্রত্যেকটিকে আমরা উপাংশ ভেঙে লিখতে পারি।
তারপরে আমাদের ডিফারেন্সিয়েশন কিছু কিছু রুলস আছে, সূত্র আছে, আমরা ম্যাথমেটিক্সও আমরা দেখেছি। এই সূত্রগুলো আমাদের মুখস্থ রাখতে হবে, এগুলো সূত্র সাহায্যে আমরা করতে পারবো। ডিডিটি অফ যে ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এই সূত্রগুলা এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, ডিডি এক্স অফ এগুলা ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স, ডিডি এক্স অফ, এই সূত্রগুলো মুখস্থ রাখতে হবে, প্রমাণ লাগবে না। ডিডি এক্স অফ এ ইউ, এ ডিডি এক্স অফ ইউ, এ ডিডি এক্স অফ ইউ, a ddx of u, ddx of u b, u ddx of b plus b ddx of u, এই সূত্রগুলা লাগবে। ddx of ln x, ddx of ln x 1 by, এই সূত্রগুলা লাগবে। এরকম আরো কিছু আছে, কয়েকগুলো সূত্রগুলো মনে রাখতে হবে। এবার আমরা দেখি ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর, ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর ডেল, একে নেবলা নামেও ডাকা হয়। নেবলা ডেল সমান ডেল ডেল এক্স অফ এ, ডেল ডেল এক্স অফ আই, ডেল ডেল ওয়াই অফ জে, ডেল ডেল ওয়াই অফ জে, ত্রিমাত্রিক এটা, ডেল ডেল ওয়াই অফ ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড অফ কে। তাহলে যদি আমরা এটা লিখি, এটা তাহলে এটা লিখলাম, এটা ডেল ডেল এক্স অফ আই, ডেল ডেল ওয়াই অফ জে, ডেল ডেল জেড অফ কে, ডট ডেল ডেল এক্স অফ আই, ডেল ডেল ওয়াই অফ জে প্লাস ডেল ডেল জেড অফ কে। এখানে আই এর সহগ এটা, এখানে যেমন এ এক্স বি এক্স এর সূত্র, এ ডট বি এর সূত্র হচ্ছে এ এক্স বি এক্স, এ ওয়াই বি ওয়াই, এ জেড বি জেড, এর গুণ করলে আসে ডেল স্কোয়ার, ডেল স্কোয়ার ডি টু এক্স ডি টু ডেল ডেল ওয়াই হবে। এরকম ভাবেও লিখতে পারো, ডেল ডেল ওয়াই এইভাবেও লেখা যায়, এল স্কোয়ার ডেল জেড স্কোয়ার এভাবেও লেখা যায়, যে কোনো ভাবে লেখা যায়। এইটুকরে বলি আমরা ডেল স্কোয়ার। কিভাবে আসে এটা? এ ডট বি, এ ডট এ যেমন এ স্কোয়ার, এ ডট এ যেমন এ স্কোয়ার, এ স্কোয়ার কি করে আসে? এ ডট বি সূত্র কি? এ ডট বি সূত্র হচ্ছে এ বি কস থিটা, এ বি কস থিটা। এখানে এ ডট এ যদি দিই, তাহলে দুটোই যদি সেম হয়, তাহলে এদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, তাহলে এ এ কস 0, কস 0 এর মান 1, তাহলে কি হলো? এ গুণে এ স্কোয়ার, এ ডট এ এ স্কোয়ার, তাহলে ডেল ডট ডেল হচ্ছে ডেল স্কোয়ার, কোনো ভেক্টর থাকবে না। এইটুকুরে বলতেছি আমরা ল্যাপ্লাসিয়ান অপারেটর, এইটুকু আমরা বলি কি? ল্যাপ্লাসিয়ান অপারেটর। 2 টাইমস ডেরিভেটিভ, অর্থাৎ এটাকে যাই থাকুক না কেন, এটাকে দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে, দুইবার ডেরিভেটিভ করতে হবে, ল্যাপ্লাসিয়ান অপারেটর। এই ডেল অপারেটর যখন মুছে ফেলি, ডেল অপারেটর যখন স্কেলার ক্ষেত্রের উপর কাজ করে, ডেল অপারেটর স্কেলার ক্ষেত্রের উপর কাজ করে, তখন এর সাথে ডেল ডেল ওয়াই অফ জে, এখানে ডেল ডেল জেড অফ কে এই ছিল তো, এর সাথে যখন স্কেলার ক্ষেত্র সাই দেওয়া হবে, তখন এই পুরোটার উপর সাথে সাই যুক্ত হয়ে যাবে। তাহলে এখানে কি আসে? ডেল ডেল আই ইন্টু ডেল ডেল এক্স অফ সাই জে ইন্টু ডেল ডেল জে ওয়াই অফ জে সাই প্লাস কে ইন্টু ডেল ডেল জেড অফ সাই। এটাকে ডিফারেন্সিয়েশন, সাই যাই থাকুক না কেন, ডিফারেন্সিয়েশনের নিয়ম অনুযায়ী ডিফারেন্সিয়েশন করতে হবে। করে এটা যেহেতু আই জে কে থেকে যাচ্ছে, তাহলে এটা একটা ভেক্টর আসবে, আই জে কে থেকে যাচ্ছে এখানে, তাহলে এটা একটা ভেক্টর আসবে। তাহলে এটা স্কেলার ক্ষেত্রে, সাই ছিল স্কেলার ফিল্ড, স্কেলার ফিল্ড,
স্কেলার ক্ষেত্র হতে পারে, পোটেনশিয়াল হতে পারে, বিভব হতে পারে, বৈদ্যুতিক বিভব। স্কেলার ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্রে, এটা স্কেলার ক্ষেত্র ছিল, এর উপর ডেল অপারেটর প্রয়োগ করে এই পুরোটা ভেক্টর ক্ষেত্র হয়ে গেল। স্কেলার ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্রে পরিণত করার কৌশলই হলো গ্রাডিয়েন্ট। গ্রাডিয়েন্ট, ডাইভারজেন্স, এখানে যদি ডট চিহ্ন থাকলে তাহলে সেটা ডাইভারজেন্স, যেহেতু ডট এটা স্কেলার ক্ষেত্র হবে, তখন কি হবে, ডেল ডেল এক্স অফ ভি দিলাম, এ দিলে এ আসবে, তাহলে এইরকম আসবে, ভি দিছি যেহেতু এখানে ভি এক্স আসবে, ডেল ডেল ওয়াই অফ ভি ওয়াই, ডেল ডেল জেড অফ ভি জেড। এখানে যদি ক্রস চিহ্ন দিই তখন যদি ভি হয় যেরকম দেওয়া থাকবে উদ্দীপকে সেই অনুসারে, যদি এখানে এইটার নাম হচ্ছে ডাইভারজেন্স, ডি সংক্ষেপে এটাকে বলা হয় ডাইভারজেন্স অফ এ, সংক্ষেপে ডি, এটা ভি আছে, ডি ভি, এটা হচ্ছে কার্ল, CURL, কার্ল ভি, কার্ল অফ ভি। এখানে ক্রস গুণন, এটা ভেক্টর ক্ষেত্র হবে। এটা কোন নিয়মে করতে হবে, এটা ভেক্টর, ভেক্টর ফিল্ড, ভেক্টর ক্ষেত্র কোন নিয়মে করতে হবে, ওই আই নিয়ম, আই জে কে ক্রস যে নিয়মে, সেই নিয়মে করতে হবে। বুঝতে পেলি? এখন ডাইভারজেন্স করে যদি, ডাইভারজেন্স মনে করে এই ভেক্টরের ডাইভারজেন্স করে 0 হয়, ডাইভারজেন্স মানে এটা তরল পদার্থের ক্ষেত্রে, লিকুইডের ক্ষেত্রে, ভ্যাকুয়ামের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। লিকুইডের ক্ষেত্রে যদি ডাইভারজেন্স করে যদি 0 হয়, এর ভিতর কোনো যে কটা বলরেখা ঢুকলো সবগুলো বলরেখা বেরিয়ে গেল, এরকম ডাইভারজেন্স 0, যে কটা আসবে সব বেরিয়ে যাবে। যদি এটাকে বলবো জিরোস, এটা তখন কোন আকৃতির, তখন এটাকে বলবো সলিনয়েড আকৃতির, সলিনয়েড, NOID, সলিনয়েড। যদি এরকম যদি পজিটিভ মান পাওয়া যায়, পজিটিভ মান, তাহলে কি হবে, এটা পজিটিভ মান হলে এখানে কি হবে, বলরেখাগুলো এর আয়তন, বলরেখাগুলো বাইরে বেরিয়ে যাবে, এই তরল যদি হয় তরল বেরিয়ে যাবে, এটা ধনাত্মক ডাইভারজেন্স। যদি এখানে যদি নেগেটিভ মান পাওয়া যায়, তখন এটাকে বলবো আমরা ঋণাত্মক ডাইভারজেন্স, তখন এর আয়তন যাবে সংকুচিত হয়ে, আয়তন সংকুচিত হবে আর ঘনত্ব বেড়ে যাবে। এর তাৎপর্যগুলো এগুলো। কার্লের বেলায় কি হবে, কার্লের বেলা হবে যদি কার্ল করি যদি 0 হয়, তাহলে তখন সেটাকে বলবো অঘূর্ণনশীল বা সংরক্ষণশীল, সংরক্ষণশীল। যদি 0 না হয় তখন আমরা বলবো ঘূর্ণনশীল বা সংরক্ষণশীল। এটা ছিল অসংরক্ষণশীল, এটা হচ্ছে সংরক্ষণশীল। কোন ভেক্টর মানে ঘূর্ণনশীল কিনা তা যাচাই করার জন্য কার্ল করা হয়, ঘূর্ণনশীল কিনা। ঠিক আছে, ধন্যবাদ, আজকে এই পর্যন্ত।